হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটা আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে গভর্নর। মুভিটি পরিচালনা করেছেন চিন্ময় ডি মন্ডলেকর। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, আদা শর্মা, মধু শাহ, নৌসাদ মোহাম্মদ, কুঞ্জু ও আরও অনেকে। এবং এটি মুক্তি পাবে 12ই জুন 2026। সালটি ছিল 1990 সাল। ভারতবর্ষের রাজনীতির ভয়াবহ সংকটের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় শেষ। সরকার বিদেশি ঋণ শোধ করতে পারছে না। চারদিকে আতঙ্ক, পেট্রোলের দাম বাড়ছে, বাজারে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, শিল্প কারখানা বন্ধ হওয়ার মুখে। সাধারণ মানুষ বুঝতে না পারলেও দেশের শীর্ষ নেতারা জানতেন, আর কয়েক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ দেউলিয়া হতে চলেছে। দিল্লির ক্ষমতার করিডোরে তখন অদ্ভুত এক চাপা উত্তেজনা। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আমলারা সবাই মিটিংয়ের পর মিটিং করছেন, কিন্তু কোনো সমাধান মিলছে না। বিদেশি ব্যাংকগুলো ভারতের উপর আস্থা হারাতে শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে একটাই খবর, ভারতবর্ষ দেউলিয়া হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষায়। এই পরিস্থিতিতে দেশের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এক নতুন গভর্নর হিসাবে নিয়োগ করা হয় এক রহস্যময় অর্থনীতিবিদকে। তার নাম অরিন্দম রামনাথন। এই চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। তিনি অত্যন্ত শান্ত, কম কথা বলা মানুষ। বড় বড় নেতারা যেখানে রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য ব্যস্ত, সেখানে অরিন্দম সংখ্যায় ভাষায় কথা বলে। প্রথম দিনে আরবিআই অফিসে ঢুকে তিনি বুঝে যান পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। তার একস্থ সহকর্মী বলেন, স্যার, হাতে মাত্র কয়েকদিনের বৈদেশিক মুদ্রা রিজার্ভ করা আছে। অরিন্দম চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে থাকেন। বাইরে সাধারণত মানুষ স্বাভাবিক জীবন কাটাচ্ছে, অথচ দেশের ভিত নড়ে যাচ্ছে। সরকারের অনেকে তাকে পছন্দ এবং কারোর তোষামত করেন না। কোনো দলেরও লোকও নয়। তিনি সরাসরি সত্যি কথা বলেন। এক মন্ত্রী রেগে গিয়ে বলেন, একজন বই পড়া মানুষ দেশ চালাবে নাকি? অরিন্দম শান্তভাবে জবাব দেন, দেশ যার চরিত্রে আছেন আহাত শর্মা। অনন্যা দুর্নীতি ও রাজনৈতিক গোপন চুক্তি তদন্ত করেন। তিনি বুঝতে পারেন দেশের সংকট শুধু অর্থনৈতিক নয়, এর পিছনে রয়েছে বহু বছরের ভুল নীতি, দুর্নীতি ও আন্তর্জাতিক চাপ। এক রাতে অরিন্দমকে জরুরি বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী বাসভবনে। সেখানে দেশের শীর্ষ আমলারাও মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বিদেশি ঋণদাতারা হুমকি দিয়েছেন, ঋণ শোধ না করতে পারলে ভারত আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সবাই যখন আতঙ্কে, তখন দেশের সোনা বিদেশে বন্ধক রাখতে হবে। ঘরের সবাই ব্যস্ত। পাগল, দেশের সোনা বিদেশে পাঠাবেন? অরিন্দম বলেন, আজ অপমান আজ অপমান মেনে না নিলে কাল দেশটাই থাকবে না। এই মুহূর্তে সিনেমা, কারণ পরিকল্পনাটা ছিল গোপন। খবর ফাঁস হলে দেশের বাজার ধসে যাবে। তাই গভীর রাতে সেনাবাহিনীর নিরাপত্তা পরিবহনের পরিকল্পনা করা হয়। অনন্যা সেন কোনো রকমভাবে এই গোপন তথ্যের আভাস পেয়ে যান। তিনি সত্য প্রকাশ করতে চান, কিন্তু বুঝতে পারেন পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি দ্বিধায় পড়ে যান, জনগণকে সত্য জানাবেন নাকি দেশের স্বার্থে চুপ করে থাকবেন। অন্যদিকে বিদেশি শক্তিগুলো ভারতের দুরবস্থার সুযোগ নিতে শুরু করে। আন্তর্জাতিক ব্যাংকাররা কঠিন শর্ত চাপিয়ে দেন। কিছু ভারতীয় রাজনীতিবিদও নিজেদের স্বার্থের সংকটকে আরও বাড়িয়ে তুলছিল। অরিন্দম একা হয়ে পড়েন। নিজের দলের মধ্যেও তিনি বিশ্বাসঘাতকতার শিকার হন। তার ফোন ট্র্যাপ করা হয়। তার সিদ্ধান্ত নিয়ে সংসদে প্রশ্ন ওঠে। সংবাদ মাধ্যমে তাকে দেশ বিক্রি করার গভর্নর বলে জানানো হয় বা শুরু করা হয়, কিন্তু তিনি ভেঙে পড়েন না। এক আবেগঘন দৃশ্যে দেখা যায় অরিন্দম তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন। স্ত্রী বলেন, সবাই তোমাকে ঘৃণা করছে। অরিন্দম ধীরে উত্তর দেন, আজ আমাকে ঘৃণা করবে, কিন্তু একদিন বুঝবে কেন এটা আমি করেছিলাম। এরপর সিনেমা আরও টানটান হয়ে ওঠে। সরকার IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সঙ্গে চুক্তির জন্য আলোচনা শুরু করেন। দেশের অর্থনৈতিক সংস্কার প্রস্তাব আসে। বেসরকারীকরণ, বিদেশি বিনিয়োগ, লাইসেন্স রাজের অবসান। পুরনো ধ্যান ধারণার নেতারা এর বিরোধিতা করেন। সংসদে তুমুল বিশৃঙ্খল শুরু হয়। বাইরে সাধারণত মানুষ মূল্যবৃদ্ধিতে রাস্তায় নেমে আসে। দাঙ্গা ও অস্থিরতার আশঙ্কা দেখা দেয়। এ সময় অনন্যা সেন সত্যিটা বুঝতে পারেন। তিনি আবিষ্কার করেন অরিন্দম ব্যক্তিগত লাভের জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য নিজের সম্মান বিসর্জন দিচ্ছেন। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অনন্যা তাকে জিজ্ঞাসা করেন, আপনি জানেন ইতিহাস হয়তো আপনার নাম মনে রাখবে না? অরিন্দম মৃদু হেসে বলেন, দেশ বেঁচে থাকলেই যথেষ্ট, আমার নাম মনে রাখার দরকার নেই। সিনেমার ক্লাইম্যাক্সে শুরু হয় সোনা বিদেশে পাঠানোর গোপন অভিযানের মাধ্যম। গভীর রাত, বিমানবন্দরে কড়া নিরাপত্তা, সেনাবাহিনীর ট্রাকে করে সোনা আনা হচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, কোনো সাংবাদিক যাতে খবর না পায় তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কিছু রাজনৈতিক শক্তি এই অভিযান ব্যর্থ করতে চায়। বিমানবন্দরের ভিতরে ষড়যন্ত্র শুরু হয়। একদল চায় খবর ফাঁস করে সরকারকে ফেলতে। অরিন্দম শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেয়। তার দৃঢ় সিদ্ধান্তে অবশেষে সোনা বিদেশে পাঠানো সম্ভব হয়। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে ভারতের প্রতি আস্থা ফিরে
আসতে শুরু করে। IMF সহায়তা দেয়, নতুন অর্থনৈতিক নীতি চালু হয়, দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। কিন্তু এই জয়ের পরেও অরিন্দম কোনো নায়ক হয়ে ওঠেন না। সংবাদ মাধ্যমে অন্য নেতাদের নাম উঠে আসে, রাজনীতিবিদরা কর্তৃত্ব নেয়, তিনি নীরবে নিজের অফিসে ঘরে বসে কাজ করে যান। শেষ দৃশ্যে দেখা যায় বহু বছর পরে এক তরুণ ছাত্র অর্থনীতির বই পড়ছে। সেখানে 1991 সালে অর্থনৈতিক সংস্কারের কথা লেখা আছে, কিন্তু অরিন্দমের নাম নেই। অনন্যা তখন একটি পুরনো নিবন্ধ লিখেছেন, দ্য সাইলেন্ট সেভারিও। ক্যামেরা ধীরে ধীরে অরিন্দমের দিকে যায়। তিনি জানালার পাশে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছেন, তার মুখে তৃপ্তির হাসি, কারণ তিনি জানেন ইতিহাস নাম মনে না রাখলেও দেশ বেঁচে গেছে।